Uh, Visible and audible. Okay. Thank you. Thank you. Thank you, Mr. Okay. শুভ সন্ধ্যা। আজকে প্রথমে ভেবেছিলাম যে বলবো শুধু ওই আমাদের যে এক্সটেনশন অফ দ্য পাওয়ার অফ দ্য বিএসএফ, এইটা নিয়ে যে ডিসকাশন চলছে, এই কেন্দ্রীয় সরকারের অ্যাকশনটার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, সেই নিয়ে কিছু বলবো। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের জুরিসডিকশনটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা ছিল বোধহয় কয়েক কিলোমিটার, সেটা থেকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিছু কিছু স্টেটস খুব আপত্তি করছে। পশ্চিমবাংলার রাজ্য অ্যাসেম্বলিতে এনে খুব রেজলিউশন হয়েছে এগেনস্ট দিস অ্যাকশন অফ দ্য সেন্টার। এটা নিয়ে ভাবছিলাম কথা বলবো। তো তার আগে, সেটা বলার আগে একটু কথা বলে নেবো আজকে লাজপত রায়ের, দেখো লায়ন অফ পাঞ্জাব, পাঞ্জাব কেশরী লাজপত রায়ের আজকে মৃত্যুদিন, 17 নভেম্বর 1928 মৃত্যুদিন। লাজপত রায় আমরা আমাদের কাছে লাল বাল পাল এই ট্রায়োর অন্যতম, এই ব্যাপারে আমাদের কাছে পরিচিত। একটু বলবো, জীবনী আপনারা সুযোগ মতো পড়ে নেবেন, অনেকে পড়ে নিয়েছেন, আমি সেইগুলো বলবো না। আমি কতগুলো কানেক্টিং কমেন্টস, মানে কানেক্টিং এরিয়া আমি 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 বলবো, যেটা বর্তমানে প্রেক্ষাপটেও প্রয়োজন। ওনার জীবন ইতিহাসের কতগুলো জায়গা, যে অংশগুলো আজকেও প্রাসঙ্গিক, আমি এই অংশটুকু বলব। জীবনী আছে, এমনি নেটে গেলেও পেয়ে যাবেন, বই তো আছে, পড়ে নেবেন। লালবাল পাল এবং ওনার জন্ম ইউনাইটেড পাঞ্জাব, হ্যাঁ, এখন ওনার জন্মস্থান তো পাকিস্তান চলে গেছে। 1865, এই যে 1860s, এটা আমাদের খুব দেখবেন ইম্পর্টেন্ট। 1860s, এই সমসাময়িক কালে জন্মেছেন দেখবেন আপনারা দেশবন্ধু, রবীন্দ্রনাথ, আশুতোষ, আচার্য কৃষি রায়, জগদীশ বোস, বিখ্যাত ব্যক্তি, এ লট অফ স্টার্স জন্মেছেন এই সময়। আচ্ছা, এবার উনি বিখ্যাত হয়েছে লাল বাল পাল হিসেবে। সে প্রেক্ষাপটটা বলে রাখি ভারতবর্ষের ইতিহাসের, সেটা হচ্ছে মনে রাখবেন অগ্নিযুগ এক অর্থে কিন্তু শুরু হয়েছে বাংলায়, যেটা বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে অগ্নিযুগ শুরু হয়েছে, তার আগে কিন্তু শুরু হয়ে গেছে মহারাষ্ট্র, পাঞ্জাব। আর বাংলায় অগ্নিযুগের শুরুটা কিছুটা বলতে পারেন একদম পিকে উঠছি বঙ্গভঙ্গ আন্দোলন, এই প্রেক্ষাপটে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন। এই যে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষে কংগ্রেস পলিটিক্সের একটা রেডিক্যাল চেঞ্জ। 1885 কংগ্রেসের জন্ম, কিন্তু প্রথম 15 থেকে 20 বছর টোটাল কন্ট্রোলটা আন্ডার ইন দ্য হ্যান্ডস অফ দি ব্রিটিশার্স। কারণ সৃষ্টি করেছিল হিউম, ব্রিটিশ ভাইস রায় রিটায়ার্ড সেক্রেটারি, তার হাতে তৈরি। সুতরাং কংগ্রেসের ওই নামকু আসতে প্রতি বছর একটা করে প্রেসিডেন্ট আনা হতো ভারতীয়, তাকে প্রেসিডেন্ট করে একটা করে অল ইন্ডিয়া কনফারেন্স হতো। কিন্তু মূল মেকানিজমের হাত ছিল ব্রিটিশারদের। এই অগ্নিযুগের প্রেক্ষাপটে এই যে লাল বাল পালের যুগ,
এই প্রেক্ষাপটে কিন্তু পেছনে বসে আছেন বাঘাযতীনের অরবিন্দ, নিবেদিতা। এই যে যুগটাতে কংগ্রেসের মধ্যে এরা প্রবেশ করে এরা চেষ্টা করেছিল কংগ্রেসটাকে ব্রিটিশের কন্ট্রোল থেকে নিয়ে আসতে। এই অবদানটা হচ্ছে এইখানে এই লাল বাল পালের। আর মূলত মনে রাখবেন এই যে যুগটা, অরবিন্দই বলুন, বাঘাযতীন, লালা লাজপত রায় অফ পাঞ্জাব, পাঞ্জাব কেশরী, বাল গঙ্গাধর তিলক, মহাপণ্ডিত মানুষ, বিপিন চন্দ্র পাল, বঙ্গদেশের, এদের রাজনীতির, জাতীয়তাবাদের, ব্রিটিশ বিরোধী সংগ্রামের, জাতীয়তাবাদী আন্দোলনের মূল সুরটা ছিল, কোর যেটা, সেই কোরটা হচ্ছে ভারতবর্ষের জাগরণ ঘটবে ভারতবর্ষের এনসিয়েন্ট হেরিটেজ, হিস্ট্রি হেরিটেজের উপর দাঁড়িয়ে। ভারতবর্ষের জাতীয়তাবাদ ইউরোপ থেকে না, জাতীয়তাবাদ ভারতবর্ষের জাতীয়তাবাদ হচ্ছে যে ভারতবর্ষের যুগ যুগ সঞ্চিত যে সনাতন আদর্শ, যে স্পিরিচুয়ালিটি, তারই একটা অ্যাসপেক্ট হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদ, দেশপ্রেম। এই যে সুরটা, অর্থাৎ ব্রিটিশের তৈরি করা কংগ্রেসের মধ্যে কিন্তু এই সুরটা কিন্তু ব্রিটিশের কাছে খুব বেসুরো লাগে। আমি এখানে আসি যে লাল বাল পাল, লাল, আমি আজকে আলোচনা করছি শুধু লাজপত রায় নিয়ে। মূলত সনাতন ধর্মের উপর তার মূল, তার জীবনধারার, জীবনের স্রোত, তার রাজনৈতিক আন্দোলন। উনি সেই সময় দয়ানন্দ সরস্বতীর মানে আর্য সমাজ আন্দোলন চলছে। আর্য সমাজ আন্দোলনের ভেতর পেছনের প্রেক্ষাপটটা হচ্ছে, ওই সময় মনে রাখবেন, যে কোনো যদি কোনো চাইল্ড অরফ্যান্ড হয়ে যায়, বাপ মা না থাকে, তাহলে মিশনাররা দৌড়ে শুধু অ্যাডপ্ট করতো, ওদের ব্যাপটাইজ করত, ট্রাইবেলস ওরা ব্যাপটাইজ করত। এই জায়গা থেকে সমাজকে উদ্ধার করা, ডেমোগ্রাফিক চেঞ্জটাকে প্রিভেন্ট করা, এইটা। যেমন তার আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যদি কোনো জমিদার বা কোনো প্রিন্সলি স্টেটের কোনো প্রিন্স, তার যদি কোনো সন্তান না থাকে, তাহলে ব্রিটিশ তার পুরো প্রপার্টি দখল করত। এটা ওদের আইন ছিল। এবং কোনো অ্যাডপ্টেড সন লিগেলি সেই সম্পত্তির অধিকার পেত না। আমি অডিবল, আমি আগে দেখে নিই, আমি সাহস করে খুলছি আমার হ্যান্ডসেটটা দেখে নিই। বাবা, গুড ইভিনিং। দেবনাথ সর, সন্দীপ কুমার, সন্দীপ বহুদিন পরে এলে তুমি। হ্যাঙ্গিং দ্য preponed due to Gandhi's visit. Why was hanging preponed due to Gandhi's visit? হ্যাঁ, বলবো। What was about the secrecy of the body disposal of Bhagat Singh? Yes, good questions. আচ্ছা, আমি আজকে একটু, তোমরা শুনতে পাচ্ছ আশা করি। আচ্ছা, না শুনতে পেলে কঙ্কনা, যদি সাউন্ড না ক্লিয়ার হয় তাহলে তুমি একটু ফোন করো আমার ছোট সেটটাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার দয়ানন্দ সরস্বতী, এইবার মনে রেখো এইটাতে কিন্তু ব্রিটিশ খুব, কারণ ব্রিটিশ দেখছে যে এরা তো ইউরোপের সুরে ব্রিটিশের ডিফাইন করা যে ন্যাশনালিজম, যে ব্রিটিশ যে চোখে ইন্ডিয়াকে দেখে, সেই সুরে তো সুর মেলাচ্ছে না। এতো অন্য সুরে ভারতবর্ষ তৈরি হতে চলেছে। ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের উপর এরা যদি ভারতের ইতিহাস ঐতিহ্যকে বুঝতে পারে, তাদের অতীতটাকে বুঝতে পারে, সে ভারতবর্ষ তো অনেক বেশি স্ট্রং হবে। এরা এক সময়, যেহেতু এদের সভ্যতা ইউরোপের যে কোনো দেশের সভ্যতা থেকে অনেক প্রাচীন, অনেক সতেজ এবং অনেক বেশি অ্যাডভান্স, তারা তো অনেক দূর এগিয়ে যাবে, আমাদেরকে সারপাস করে চলে যাবে এই ভীতির কারণে। পরে আসছে দেখবে, একবার বলে নিই, যেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীর আন্দোলনে যুক্ত। উনি সেই অর্থে দয়ানন্দ সরস্বতীর শিষ্য।
মানে একদম ওনার হাতেই, উনি লয়ার, খুব বড় এডুকেশনিস্ট, অনেকগুলো স্কুল তৈরি করে, কলেজ তৈরি করেছেন। লাহোরের যে কলেজ তৈরি করেছিলেন, একটা বিখ্যাত স্কুল তৈরি করেছিলেন, সেটা তো দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল। আর ওনার তৈরি করা কলেজ থেকেই পাশ করেছিলেন এসে আমাদের ভগৎ সিং। ভগৎ সিং ওনার তৈরি করা কলেজেরই ছাত্র। ভগৎ সিং একসময় ছিলেন ওনার শিষ্য। একটা জিনিস বলে রাখি, এই যে এখন দেখবেন এই যে কিছু শিখু মাকু কঙ্গুরা, মাকুরা, তারা লাজপত রায়কে পছন্দ করে। কারণটা বললাম, কারণটা আরো ক্লিয়ার করছে। এই যে তারা ভগৎ সিংকে পছন্দ করে, ভগৎ সিং নাকি কমরেড ছিল, ঠিক আছে। এবার বলি আর একটা জায়গা, এই ভগৎ সিংই কিন্তু সাভারকারকে বীর উপাধি দিয়েছিলেন। সাভারকারের রাইটিংস অন ভারতবর্ষ ফ্রিডম মুভমেন্ট, সিপাই মিউটিনি অফ 18 যে সিপাই মিউটিনি, তারপর লেখা হচ্ছে মোস্ট অথেন্টিক ভলিউম। এই ভলিউমটা দেখে উনি আপ্লুত হয়েছিলেন এবং তার লিডারশিপের জন্য এই ভগৎ সিং তাকে বীর উপাধি দিয়েছিলেন। এইগুলো তোমরা তোমাদের কমরেড বন্ধুদের একটু বলো। আর এবার আসছি আমি এই দিকটাতে, এই দয়ানন্দ এবার বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে যে অগ্নিযুগ, এই নেতৃত্ব এই সময় লালবাল পালের নেতৃত্বে কংগ্রেসের পুরো স্টিয়ারিংটা চলে গেল লালবাল পালের হাতে। মানে প্রো ব্রিটিশ এলিমেন্টসরা খুব দুর্বল হয়ে গেল কংগ্রেসের। এই সময় দেখবেন ওরা যেমন ওরা লাজপত রায়কে ওরা মান্দালয় জেলে পাঠিয়েছে, মান্দালয় জেলে। কিন্তু কখনো কখনো কোনো গান্ধী নেহেরু পন্থীরা কখনো মান্দালয় জেলে বন্দী হয়নি, বা সরি মান্দালয় তোমার বার্মাতেও বন্দী হয়নি, মান্দালয়েও বন্দী হয়নি। এটা মনে রাখবে। তোমার বাল্য তিলককে পাঠানো হয়েছিল মান্দালয়ে জেলে, তিলককে পাঠানো হয়েছিল মান্দালয়ে জেলে, লাজপত রায়কে পাঠানো হয়েছিল বার্মাতে জেলে, যে জেলে সুভাষচন্দ্রকে পাঠানো হয়েছিল। এবার এসব ভারতবর্ষে ফিরে এসেছিলেন। তারপরে উনি ওনার 1920 সালের দিকে উনি ক্যালকাটা স্পেশাল যে একটা কংগ্রেস হয়েছিল, অল ইন্ডিয়া কংগ্রেস, সেই কংগ্রেসে উনি অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন। তারপরে উনি ইউএসএ, ইউকে বিভিন্ন জায়গায় উনি ভারতবর্ষের স্বাধীনতার দাবি প্রচারের জন্য এবং টু অলসো টু গিভ লেকচার্স অন India's spirituality, India's heritage, Indian culture, Indian history টুকরে পণ্ডিত মানুষ বেরিয়েছে। এবং ইউএসএতেই ওনার তৈরি ইন্ডিয়ান হোম রুল লিগ অফ আমেরিকা 1970 তৈরি। এইবার শেষ ওনার যেটা হচ্ছে ওনার, আমি ওই জায়গাটা বলে দিচ্ছি এবার না কিভাবে খতম করা হবে। হাউ হি ওয়াজ মার্ডার। মার্ডার হচ্ছে ওনার ক্যালকাটা কংগ্রেস গেল, তারপরে হচ্ছে যে 1928-এ যে সাইমন কমিশন ইংল্যান্ড থেকে এসেছিল, সারা ভারতবর্ষ ঘুরিয়ে ওরা ওদের রিপোর্টের ডকুমেন্টস জোগাড় করছিল। এই সাইমন কমিশনকে বয়কটের জন্য কংগ্রেস সারা ভারত হরতাল এবং অবরোধ আন্দোলন শুরু করেছিল। এবং সেই আন্দোলনে প্রশাসন লিড করার সময় লাহোরে টাউনে ব্রিটিশ পুলিশ ওনাকে প্রচন্ড লাঠি মারে। সেই লাঠির ঘায়ে উনি শয্যাশায়ী, সেখানে তার মৃত্যু হয়। আমি
এই জায়গাটা আমি 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 তোমাদের পরিষ্কার এই জায়গাটা আমি সুরটা ধরিয়ে দিই। তোমরা দেখবে কখনো, আর এই যে গান্ধীকে যে আনা হচ্ছে, যে গান্ধী সাউথ আফ্রিকা ইংল্যান্ডে পড়াশুনো করেছেন, একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেননি, সাউথ আফ্রিকায় গিয়েছেন, কিন্তু ব্রিটিশের সেখানে অনারারি মেজর ছিলেন, ব্রিটিশের পুলিশ বাহিনীতে আর্মিতে অনারারি মেজর। অ্যাকচুয়ালি হি ওয়াজ হেল্পিং দ্য ব্রিটিশ ফোর্স দেয়ার এগেনস্ট দেয়ার লিবারেশন মুভমেন্ট। এই তো ভারতীয় ইতিহাসটা অন্য কথা বলা হয়। এই মানুষটাকে ইংরেজরা কেন তুলে নিয়ে এলো ভারতবর্ষে? তার কারণ ভারতবর্ষের স্বামীজির যে ভাবধারায় যুব সমাজ আপ্লুত হয়েছে, দেশপ্রেমের আবহাওয়া তৈরি হয়েছে, লাল বাল পালের যুগ তৈরি হয়ে গেছে। যদিও অরবিন্দ সরে গেছে সন্ন্যাস জীবনে, কিন্তু এটা আন্দোলন শুরু হয়েছে এবং কংগ্রেসের প্ল্যাটফর্মটা পুরো প্রো ব্রিটিশারদের হাত থেকে চলে গেছে, মানে ব্রিটিশের কন্ট্রোলে চলে গেছে। সেই অবস্থায় গান্ধী কানার প্রয়োজন ছিল। এই আর যারা টোটালি অ্যান্টি ব্রিটিশ পিপল, তাদেরকে কিভাবে সরানো হচ্ছে, আস্তে আস্তে একদম এলিমিনেট করা হচ্ছে। এই এলিমিনেশনের প্রথম এলিমিনেশন হয়ে গেলেন একদম বাল গঙ্গাধর তিলক 1920-তে। তারপরে শিয়ার দাস, আমি বারে বারে বলি শিয়ার দাসের মৃত্যু অত্যন্ত মিস্টিরিয়াস। তিলকের মৃত্যু হলো যখন তার বয়স জাস্ট 64 ইয়ার্স। শিয়ার দাসের মৃত্যু হলো জাস্ট এখন তো 55 কমপ্লিট করে। আর লালকে তো লাঠি দিয়ে ব্রিটিশ পুলিশ মারলো, তখন তার বয়স জাস্ট 63 ইয়ার্স। এবং এই প্রসেস চলেছে। তোমরা জানো কিভাবে ব্রিটিশের স্বার্থে, ব্রিটিশের আইডিয়াকে এক্সিকিউট করার জন্য গান্ধীবাদী কংগ্রেস কিভাবে, গান্ধীপন্থী কংগ্রেস কিভাবে সুভাষ বোসকে কংগ্রেসে কর্নার করেছিল। আলটিমেটলি উনি কংগ্রেস থেকে ওনাকে গান্ধী রাস্ট্রিকেট করেছিল। পরবর্তীকালের ইতিহাস জানা। এবং একটা জিনিস দেখো, শ্যামাপ্রসাদের মৃত্যু, শাস্ত্রীজির মৃত্যু, এই সমস্ত কিছু পরবর্তীকালে 1 ডজন অ্যাটমিক সায়েন্টিস্টদের মিস্টেরিয়াস ডেথস, মিসাইল সায়েন্টিস্টদের ডেথ, ইভিন শঙ্করাচার্যের মৃত্যু, ব্রহ্মানন্দের বিষ খাইয়ে মৃত্যু, দীনদয়াল উপাধ্যায় ডেড বডি পাওয়া গেল রেলওয়ে প্ল্যাটফর্মের, রেল লাইনের উপরে, রেলের উপরে, রেল পাতের উপরে। এইভাবে একে একে যাদেরকে খুন করা হচ্ছে, তারা সবাই কিন্তু সত্যিকারের জাতীয়, তারা সবাই ভারতবর্ষকে শক্তিশালী ভারতবর্ষ দেখতে চায় এবং তারা ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের উপরে একটা শক্তিশালী ভারতবর্ষ তৈরি করতে চায়। এদের কিন্তু এইটাই এদের সবার মূল, এটা কমনালিটি, কমন প্ল্যাটফর্ম। আর গান্ধী নেহরুর প্ল্যাটফর্ম হচ্ছে সম্পূর্ণ আলাদা। ওই দেশপ্রেমের ভান করে, জাতীয়তাবাদের মুখোশ পরে, ব্রিটিশের এজেন্সি। এরা কখনো জীবনে ওই মান্দালয় জেল বা বার্মার জেলে ওরা জেল খাটতে হয় না। ওদেরকে কখনো শ্রমসাধ্য, মানে একদম পেনফুল লাইফ ইন দ্য জেল কাটাতে হয়। ওরা জেল কেটেছে কিরকম জায়গায়? ওদের জন্য বড় বড় প্যালেস রিকুইজিশন করা হয়েছে, সেখানে প্যালেসকে কনভার্ট করা হয়েছে টেম্পোরারি প্রিজন সেলে, সেখানে জমিদারের মতো থেকেছে। মনে রাখছি এইখানে মূল তফাৎটা। আজকে আমি এই জায়গাটাই বলে রাখছি, আজকে ভারতবর্ষে এখনো পর্যন্ত তুমি যে কোনো, তুমি খ্রিশ্চিয়ানদের নামে খ্রিশ্চিয়ান পার্টি তৈরি করো পলিটিক্যাল, নো প্রবলেম। তুমি ইসলামের নামে মুসলিম লীগ তৈরি করো, নো প্রবলেম। বাট সনাতন ভারতবর্ষের ভালোর জন্য, সনাতন ধর্মকে কেন্দ্র করে কোনো কিছু ধর্ম, কোনো কিছু পার্টি বা কোনো সংগঠন তৈরি করাটাকেই তখন সবাই রে করে ওঠে, একদম শিকু মাকু কঙ্গুই সবাই রে ওঠে। মানে ব্রিটিশের সুরটাই সবাই ধরে রেখেছে যে এরা ভারতবর্ষকে, এই শিকু মাকু কঙ্গুরা, ব্রিটিশ চায়নি ভারতবর্ষ তার ইতিহাস ঐতিহ্য অতীতকে আবিষ্কার করতে পারে। শিকু মাকু কঙ্গুরা দেখতে একই সুর। এরা কখনোই চায় না যে ভারতবর্ষের মানুষ তার ইতিহাস ঐতিহ্যটা বুঝতে পারে, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে জানে। এটাই শিকু মাকু কঙ্গুরা খুব চায় না। আর এরা তো এই ইতিহাসটাকেই স্বীকার করে। আর যে মুহূর্তে ভারতবর্ষের কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়, শক্তিশালী হওয়ার চেষ্টা করে, তখন চোখের জল সব থেকে ফেলে বিভিন্নভাবে শিকু মাকু কঙ্গুগুলো। আমি এই জায়গাতে এই
লালা লাজপত রায়ের লাস্ট ভেরি পেনফুল ডেথ বাই ব্রিটিশ পুলিশের লাঠিচার্জের এই সূত্রটা আমি 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 ধরিয়ে দিলাম তোমাদেরকে, খুব ভালো করে দেখো। আমি একটা সময় তোমাদের বলেছিলাম না, এস রায় আমাকে একটা জিনিস বলেছিলেন, ডাক্তার শুনে রাখো, ব্রিটিশ আমাদের মতো কিছু শুধু স্কাউন্ড্রেল আর কাপুরুষকেই বাঁচিয়ে রেখেছে, কোনো সত্যিকার দেশপ্রেম করে দেশপ্রেমকে বাঁচতে দেয়। এবং 47-এর পরেও তার একই জিনিস চলছে, একই জিনিস চলছে। সত্যিকার জাতীয়তাবাদী এই শিকু মাকু কঙ্গুদের কাছে, ব্রিটিশ এজেন্টদের কাছে, বিদেশি শত্রুর এজেন্টদের কাছে চক্ষুশূল, চক্ষুশূল। আচ্ছা, আমি 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 একটা মূল সূত্রটাই আমি আজকে দেখাবার চেষ্টা করেছিলাম। তুমি সন্দীপ, হোয়াট অ্যাবাউট দ্য সেক্রেসি অফ দ্য বডি ডিসপোজাল, এই জায়গার এই সবগুলো সবারই ডেড বডি নিয়ে খুব রহস্য আছে সন্দীপ। আর হ্যাঙ্গিং প্রিপন, তার প্রিপন হয়ে গেল মানে ওই সময় তো যেটা হয়েছে, প্রিপন না করলে, কারণ সুভাষ বোসের মতো লোকেরা পৌঁছে যাচ্ছে লাহোরে, পৌঁছে যাচ্ছে ওইখানে, তখন তো একটা বোধহয় কংগ্রেস সেশন চলছে, সুভাষ বোস পৌঁছে যাচ্ছে, একটা আন্দোলন হবে। তো একটা আন্দোলন যদি ওখানে দানা বেঁধে যায় তাহলে তো ব্রিটিশার হ্যাং করতে পারবে না। তার থেকে বরং লেট দ্য হ্যাঙ্গিং বি প্রিপোন, তাতে গান্ধী বলতে পারবে আমি কি করব, আমি অ্যাপ্রোচ করার আগেই তো ওরা হ্যাং করে দিয়েছে। গান্ধীকেও তার লজিক তৈরি করার সুযোগ করে দেওয়া হলো। হ্যাঁ, আর গান্ধী গান্ধী দেখো তুমি, তার আগে খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে খিলাফত, এই খিলাফতিরা কেরালাতে হাজারে হাজারে হিন্দু নিধন করেছে, রেপ করেছে, তার এগেন্সটে গান্ধী একটা কথা বলেনি। এক রিলিজিয়াস লিডারকে ওরা স্ট্যাব করেছে, গান্ধী একটা কথা বলেনি, একটা কথা বলে, কোনো প্রতিবাদ করেনি। ট্যাক্টফুলি সমস্ত ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের শিকার সে সাপোর্ট করে গেছে। গান্ধীর সারা জীবনের অ্যাক্টিভিটি practically he has encouraged the Khilafat movement, Muslim fundamentalist movement, and protected the Muslim fundamentalists. And প্রতি সময় সারা জীবনই তিনি সমস্ত যে কোনো মুভমেন্ট যখন একটা পিকে উঠেছে পেছন থেকে টেনে ধরেছেন, তিনি মুভমেন্টটাকে পেছন থেকে উইথড্র করেছেন। He has stabbed each success of every movement in his lifetime, every time. এবার আমি আজকে কতক্ষণ হলো, আমি না বেশিক্ষণ বলবো না, আমি সরি কতক্ষণ হলো, ও না আমি একটু বলে বন্ধ করে যাব, আমি হয়ে গেছে 25 মিনিট হয়ে গেছে না, আমি অল্প বলে আজকে বিএসএফ নিয়ে একটু বলবো। দেখো তো বিএসএফ, আমি এই বর্ডার সিকিউরিটি, বর্ডার প্রবলেম, বর্ডার ক্রাইসিস নিয়ে আগেও বলেছি আমি, যে আমাদের বর্ডার শুড বি সিকিউর। আমি আজকে আমি দুটো থিয়েটার থেকে নেমে আমাকে বেঙ্গল থিয়েটারে চলে আসবো। ফার্স্ট আমি চাচ্ছি মেক্সিকো থিয়েটার। মেক্সিকো, দেখো মেক্সিকোতে এই মুহূর্তে মেক্সিকোর থেকে সাউথ আমেরিকাতে ঢোকার জন্য লক্ষ লক্ষ রিফিউজি বসে আছে। এই রিফিউজি কোনখান থেকে এসছে? ফ্রম দি নর্দার্ন পার্ট অফ আফ্রিকা। সেখানে ইসলাম মারামারি, disturbance in the North African countries who are all majority are Christian, Muslim countries মধ্যে এক মুসলিম গোষ্ঠী এক মুসলিম করছে, এই জন্য রিফিউজি প্রবলেমস হয়েছে। lakhs of refugees has come to the Mexico area who wants to enter into, সেইখানে একটা ক্রাইসিস শুরু হয়েছে। এবার দেখো এদিকে তোমার এই মুহূর্তে এই সপ্তাহে বেলারুস এবং পোল্যান্ড বর্ডারে আজকে দেখো এই ল্যাক্স রিফিউজিস, তারা কোনখান থেকে এসছে? ওয়েস্ট এশিয়া অ্যান্ড আফগানিস্তান, সিরিয়া, এই অঞ্চল থেকে। অল আর মুসলিম কান্ট্রিজ, দে ট্রাভেল উইদিন দ্য মুসলিম কমিউনিটিস। হ্যাঁ, সেখানে তোমার আরএসএস বিজেপি নেই, অ্যান্ড দে হ্যাভ কাম টু দ্য বেলারুস এরিয়া। এবং এইটা
রাশিয়া কিছুটা হেল্প করেছে, কারণ রাশিয়ার হ্যাজ গট দ্য গ্রাজ উইথ দ্য ওয়েস্ট ইউরোপ। অনেকগুলো ফ্যাক্টরস আছে, সুদীর্ঘকাল সে জারের যুগ থেকে রাশিয়ার সঙ্গে ওয়েস্ট ইউরোপের বিভিন্ন ফরেন পলিসিতে বিভিন্ন টাসে বরাবরই, তারপরে কোল্ড ওয়ারের সময় আজও তাই, যদিও আজকে নন কমিউনিস্ট রাশিয়া, কিন্তু সেই টাসের সমানে চলেছে। বেলারুস এখন এই মুহূর্তে হচ্ছে রাশিয়ার স্ফিয়ারের মধ্যে। এবার ল্যাক্স অফ দিস রিফিউজিস নাও ইন দ্য বেলারুস এরিয়া বর্ডারিং পোল্যান্ড। এদের ইচ্ছে হচ্ছে যে এই পোল্যান্ড ক্রস করে ওরা ওয়েস্ট ইউরোপে ঢুকবে। আজকের পৃথিবীতে কোনো দেশের পক্ষে, সমস্ত কান্ট্রি বাই দিস ভাইরাস ইকোনমিক্যালি সেটেলড হয়ে গেছে, আর পৃথিবীর কোনো দেশই চায় না যে বিদেশ থেকে এরকম একটা এক্সেস নাম্বারে রিফিউজি চলে আসুক। এক সময় কয়েক বছর আগে জার্মানি ওয়েস্ট এশিয়া থেকে কিছু রিফিউজি নিয়েছিল, তারা আশা করেছিল যে তারা চিপ লেবার পাবে, তা কিন্তু হয়নি। উল্টে এই যে লক্ষ লক্ষ রিভিউ সেটেল করেছে, ওদেরকে শেল্টার করে দিতে হয়েছে, ওই জন্য মস করে দিতে হয়েছে, এবং ঘরে বসে তারা খাচ্ছে, পপুলেশন ইনক্রিজ করছে, এবং ওখানকার জার্মান মেয়েদের রেপ করছে। এক মিজারেবল সিচুয়েশন। এবং ফ্রান্সের অবস্থা আরও করুন, ফ্রান্সে তো ব্লাড বাথ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে ওয়েস্ট ইউরোপ, ওয়েস্ট এশিয়া থেকে আর কোনো ইনফিল্ট্রেটেড চায়, আর কোনো রিফিউজি চায়। দে ওয়ান্ট প্রোটেক্ট দেয়ার, অ্যান্ড দে আর হেল্পিং পোল্যান্ড ফর ফেন্সিং। এ তো গেল এই। এবার দেখো আজকে এই যে প্রবলেমটা মেক্সিকো ফেস করছে, মেক্সিকো আমেরিকা বর্ডার ফেস করছে, আর পোল্যান্ড বেলারুস বর্ডার বাউন্ডারি ফেস করছে, আমরা কিন্তু ফেস করছি লাস্ট 70 ইয়ার্স। আমাদের জন্য কেউ কিছু ভাবেনি, কিন্তু আমাদের তো ভাবতে হবে। আমাদের ভারতবর্ষে কি পরিমাণ ইনফিল্ট্রেশন, কি পরিমাণ রিফিউজি, একটা অ্যাসেসমেন্ট করা যায়। একটু অ্যাসেসমেন্ট করে পার্টিশনের সময় 30-47 পার্টিশনের সময় হাউ মাচ রিফিউজি প্রবলেম, মার্ডার অফ অ্যাবাউট 20 to 30 lakhs মার্ডার হয়েছিল, কিলিং হয়েছিল, এবং ফিউ ক্রোডস রিফিউজি হয়েছিল। সেটাকে সেটেল করতে হয়েছে। ওয়েস্ট পাঞ্জাবে সেটেলমেন্টটা হয়েছিল এবং সেখানে ডিরেক্টলি সেন্টার ফিনান্স করেছিল, কিন্তু বেঙ্গলের জন্য কোনো ফিনান্সিং হয়নি, কোনো মেথডিক্যাল সেটেলমেন্ট অফ দ্য রিফিউজিস হয়নি। এবার তুমি তারপরে এবার রিফিউজি শব্দের অর্থ, রিফিউজি শব্দের অর্থ যখন পার্টিশন হয়েছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, সেক্ষেত্রে কিন্তু আজকে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান থেকে কোনো মুসলিম ভারতবর্ষে এসে অ্যাজ রিফিউজি স্ট্যাটাস ডিমান্ড করার কোনো অধিকার নেই। কারণ অলরেডি ভারতবর্ষের 33% ল্যান্ড তারা পেয়ে গেছে। যখন হোল ব্রিটিশ ইন্ডিয়ার টোটাল মুসলিম পপুলেশন ছিল পার্সেন্টেজ হার্ডলি 18-19%। 18-19% মুসলিম 33% ল্যান্ড অলরেডি 47 পেয়ে গেছে ইস্ট ওয়েস্ট মিলিয়ে। আর তারপরে আমরা মেজরিটি হিন্দু চলে এসেছি, যেখানে ওয়েস্ট পাকিস্তান যেখানে 30% হিন্দু ছিল, সেটা এখন 1%, সব এসে গেছে ভারতবর্ষে। হিন্দু শিখ এখানে ইস্ট বেঙ্গলে যেখানে ছিল অ্যাবাউট 40%, সেটা কমে এখন হার্ডলি 8 to 9%, সব এসে গেছে। আইদার মার্ডার হয়েছে, অর কনভার্টেড হয়েছে, অর আরব ল্যান্ডে ওরা অ্যাজ সেক্স স্লেভস চলে গেছে, অ্যাজ লেবার চলে গেছে, অথবা ভারতবর্ষে এসেছে। এই তো চারটা অপশন, আর তো কোনো পথ নেই। কিন্তু তারপরেও হচ্ছে ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন ইন মিলিয়ন্স। এই ইনফিল্ট্রেশনটা হচ্ছে মুসলিমরা আসছে, ইনলিগালি আসছে, হু হ্যাজ নো রাইট to apply to stay here as refugee, to demand the status of a refugee. Because আজকে একটা পাকিস্তানি এসে কি করে বলবে, তাকে তো একটা ডিমান্ড করার রিজন থাকবে। অ্যাজ পার ইউএনও ডেফিনিশন রিফিউজি স্ট্যাটাস ডিমান্ড করতে গেলে তাকে বলতে হবে মাই রিলিজন ইজ ক্রাইসিস, মাই লাইফ ইন ক্রাইসিস। ফর হায়ার ইনকাম আসবে, দিস ক্যান নট বি এ ক্রাইটেরিয়া ফর ইয়ার অ্যাপ্লিকেশন for refugee status. আমাকে বলতে হবে মাই রিলিজন ইন ক্রাইসিস, মাই লাইফ ইন ক্রাইসিস।
এই কথাটা কি কোনো মুসলিম বলবে? তো হোয়াই পাকিস্তান ওয়াজ ক্রিয়েটেড, হোয়াই দ্যাট ডিমান্ডেড পাকিস্তান? তো অন্য লজিকটা আছে। এবার আসছে, এবার কিরকম ইনফ্লেশন হয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি তোমাদেরকে, একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি তোমার। আমি General S.K. Sinha was the governor, very such governor. He was supposed to be the chief of the army. যাকে ডিঙিয়ে অনেক অন্য লোককে চিফ করা হয়েছিল, কারণ দিস ম্যান ইজ ভেরি আউটস্পোকেন। এনিওয়ে পরবর্তীকালে ভেরি সাকসেসফুল গভর্নর অফ আসাম, টার্বুলেন্ট এজ, ভেরি সাকসেসফুল গভর্নর অফ দ্য কাশ্মীর, ইজ মোস্ট টার্বুলেন্ট এজ। এই যে ওনার একটা স্পিচ আছে 1990-তে, ভারতরত্ন গোপীনাথ বরদলৈর বক্তৃতা। এই বক্তৃতায় ভারতবর্ষের যে ইনফিলট্রেশন মেনলি ইন আসাম, এটা স্টাডি করেছেন। স্টাডি করতে গিয়ে একটা বিশাল একটা স্পিচ আছে, 30 পেজের স্পিচ আছে একটা, এটা দিল্লিতে দিয়েছিলেন। তার একটা পার্টে একটা ডকুমেন্ট আছে। ডকুমেন্টটা হচ্ছে এই, উনি বলছেন যে 1971-এ যখন বাংলাদেশ ম্যাসাকার হয়ে গেছে, বাংলাদেশ লিবারেশন মুভমেন্ট হয়ে গেছে, ওই সময় বাংলাদেশের মানুষ বিহারি মুসলিম, এই বিহারি মুসলিম অরিজিনটা মনে রেখে, বিহারি মুসলিমদের আর সমাজের মধ্যে পছন্দ করলো না। তার কারণ আছে, মানে বিহারি মুসলিমগুলো কারা? এই বিহারি মুসলিমগুলো হচ্ছে, মনে রেখো, এই সেই বিহারি মুসলিম যারা বিহারি মুসলিম যারা যখন অখণ্ড বাংলায় যখন মুসলিম লীগ গভর্নমেন্ট ছিল, সেই মুসলিম লীগ 1946-এর আগে থেকেই প্ল্যান করেছিল যে এখানে ও ম্যাসাকার শুরু করবে। সেই ম্যাসাকার শুরু করার প্ল্যানে দেখেছিল যে ওরা ওদের পক্ষে হিন্দু মুসলিম, বেঙ্গলি স্পিকিং মুসলিম দিয়ে বেঙ্গলি স্পিকিং হিন্দুকে খুন করা যাবে না। কিন্তু 1 বছর আগে থেকে পাঞ্জাব এবং বিহার থেকে বিভিন্ন রিটায়ার্ড পুলিশ অফিসার, যে উর্দু স্পিকিং রিটায়ার্ড পুলিশ অফিসারদের, পুলিশ কনস্টেবলদের ওরা বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট করেছিল, তাদেরকে যে ম্যাসাকার 46 শুরু করেছিল। আর কিছু উর্দু স্পিকিং লোক তো এখানে ছিল। এইবার যখন ইন্ডিয়া পার্টিশনের সময় ওরা কিছু চলে যায়, ওরা ইস্ট পাকিস্তান। এই যে বিহারি মুসলিমরা যখন বাংলাদেশ লিবারেশন ওয়ার চলছে, এরা পুরোপুরি রাজাকারদের সঙ্গে যুক্ত হয়ে, একই সঙ্গে রাজাকারদের সঙ্গে যুক্ত হয়েছে, রোহিঙ্গাদের সঙ্গে যুক্ত হয়েছে, আর পাক আর্মির সঙ্গে যুক্ত হয়ে ওরা ভারতীয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা সেই বিহারি মুসলিম, এরা এই ল্যাক্স মানুষ খুন করেছে। এবং এদেরকে বাঙালি আর চাইল না, এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ওদেরকে বঙ্গবন্ধু এসে ওদেরকে শেল্টার দিল বিভিন্ন ক্যাম্পস, দে সেটেলড ইন ক্যাম্পস। 7 হিসেব তো দেয়, অ্যাজ পার বাংলাদেশের ডাটা 7.5 lakhs Bihari Muslims in different camps in Bangladesh in 1971. এবার 1981-এ ওদের ডাটা কি বলছে, যে ওদের ক্যাম্পে কত আছে, ওদের সরকার বলছে আমাদের ক্যাম্পে বিহারি মুসলিমদের ক্যাম্পে আছে মাত্র 2 লাখ। আর এই 10 বছরের মধ্যে কি হয়েছে, কারণ বাংলাদেশ নতুন সরকার চেয়েছিল যে পাকিস্তান এই সমস্ত বিহারি মুসলিমদের টেক করে নিয়ে নিক, পাকিস্তান নেয়নি। সৌদি আরব নেগোসিয়েট করে কোনোভাবে কষ্ট করে মাত্র 33,000 বিহারি মুসলিমকে 10 বছরের মধ্যে নেওয়াতে পেরেছিল। তাহলে 2 লাখ পড়ে আছে, তাহলে হিসেব কত পাচ্ছ তুমি? তাহলে হিসেব পাচ্ছ 2,33,000। এবার দেখো 71-এ তোমার ওখানে বিহারি মুসলিম ছিল, অ্যাজ পার দেয়ার ডাটা ইজ 7.5 লাখ। দেখো তাহলে 81-এ ক্যাম্পে, মনে রাখবে ক্যাম্পের মধ্যে যেটা দেখবে রোহিঙ্গাদের ক্যাম্পে পপুলেশন গ্রোথ ইজ মাচ হায়ার দ্যান দ্য অ্যাভারেজ পপুলেশন গ্রোথ অফ বাংলাদেশ অর এনি মুসলিম কান্ট্রি। তাহলে
যেটা 7.5 লাখ ছিল সেটা কম করেও 8 লাখের উপরে যাওয়ার কথা, 8 লাখের উপরে যাওয়ার কথা। দেখছি 2,33,000 বাদ দিলে তাহলে প্রায় 1 লাখ প্লাস, সরি 5 লাখের বেশি, 5 লাখ 6 লাখের কাছাকাছি, 6 লাখের কাছাকাছি তুমি যদি গ্রোথটাকে ধরো, গ্রোথ ফ্যাক্টর ধরো তুমি, তাহলে 6 লাখের কাছাকাছি মানুষ কোথায় গেল? 8 লাখের তো হিসেব পাচ্ছি মাত্র আমি 7.5 লাখ, গ্রোথ ধরলে ওটা 8 লাখ প্লাস, হিসেবে আসছে মাত্র আমার 2,33,000। তাহলে বাকিটা হচ্ছে 5.5 লাখের কাছাকাছি। হোয়ার দে হ্যাভ গান? এই কোনো রেকর্ডস নেই যে ওরা কিল্ড হয়েছে, কোনো রেকর্ডস নেই কোনো আরব ল্যান্ডে গেছে, ওরা কোথায় গেছে? অ্যান্ড মাই ফ্রেন্ডস, কিপ ইন মাইন্ড, they have all entered West Bengal, and from here different parts of the central India, they have all clear mathematics। এবার দেখো, এবার আসো আরেকটা জায়গায় আসছে, তাহলে এবার পপুলেশন গ্রোথ, এবার এ তো গেল একদম বিহারি মুসলিম স্পেসিফিক সেগমেন্ট। এর বাইরেও বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরেও লাখে লাখে হিন্দু এখানে আজ রিফিউজি এসছে, লাখে লাখে মুসলিম ইনফিল্ট্রেট করেছে। এবার আসছি আমি 1997-এ পার্লামেন্ট ডিসকাশনে তখন ওই যুক্তফ্রন্ট চলছে পার্লামেন্টে, ইন্দ্রজিৎ গুপ্ত হচ্ছে তখন হোম মিনিস্টার, আর এখানে পশ্চিমবাংলায় সিপিএম বামফ্রন্ট। তখন একটা প্রচন্ড টার্ময়েল চলছে যে পশ্চিম বাংলায় ইন মিলিয়ন্স রিফিউজি তো এসছে, সেই সঙ্গে এসছে ইনফিলট্রেটার্স, ইলিগ্যাল, যারা মুসলিমস, এবং এখানে রেশন কার্ড পাচ্ছে। তখন পর্যন্ত আধার কার্ডের প্রশ্ন আসে, রেশন কার্ড পাচ্ছে, এবং দে হ্যাভ বিকামিং ভোটার্স, অ্যান্ড দে আর দ্য ভোটার্স অফ দি লেফট, মেনলি সিপিএম। এই ছিল অ্যালিগেশন অফ দি কংগ্রেস, বিশেষত মমতা ব্যানার্জি পার্লামেন্টে চিৎকার করছে। পার্লামেন্টে একদম উগ্রমূর্তি ধরে উনি সমস্ত পেপারসগুলোকে ছিঁড়ে ফেলছেন, এবং উনি হি ইজ শাউটিং টু অ্যান্ড ডিমান্ডিং সেন্টার টু ডিফেন্ড দ্য বর্ডার, টু স্টপ ইনফিল্ট্রেশন। এবং তখন একটা দিল্লি হাইকোর্টের একটা কেসের প্রেক্ষাপটে একটা এফিডেভিট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে এই তাদের পিরিয়ডে প্রায় 20 মিলিয়ন ইনফিল্ট্রেশন হয়েছে। এবার দেখ, ইন্দ্রজিৎ গুপ্তের নিজের অ্যাজ হোম মিনিস্টার পার্লামেন্টের স্টেটমেন্টে তিনি বলছেন, হোম মিনিস্ট্রি অ্যাজ হোম মিনিস্টার ডাটা দিচ্ছেন বিভিন্ন স্টেটসে কত বসে আছে তার ইনফিল্ট্রেটার্স, আসাম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এসব মিলিয়ে একদম ইন্ডিভিজুয়াল ডাটা যোগ করে দেখতে পাচ্ছি, সেই হিসেব দিচ্ছেন 10.8 মিলিয়ন। তারও পরে আরো দেখো এই দুটো ডিকেড ক্রস করে গেছে। নাও ইউ থিঙ্ক অ্যাবাউট 30 মিলিয়ন, মানে 3 কোটি, এর মধ্যে মেজরিটি হচ্ছে মুসলিমস, হ্যাজ ইনফিল্ট্রেটেড and obtained ration cards, voter cards, even তোমার আধার কার্ডস। দেখতে পাচ্ছ বঙ্গবন্ধুর হত্যাকারীরা এই পশ্চিম বাংলায় বামেদের সময়, তারপরে টিএমসিপি এর সময় 20 বছর খুব শান্তিতে কাটিয়ে গেছে। এরকম করে কত যে খুনি বদমাইশ টেরোরিস্টরা এখানে আছে কোনো সংখ্যা নেই। আরো দেখো, তোমরা ভারতবর্ষের যত টেরোরিস্ট বোম্বিংস হয়েছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটি চলছে, তোমরা খুঁজে দেখো, সে গয়াতেই হোক, জম্মুতেই হোক, সমস্ত যে টেরোরিস্টদের ট্রানজিট রুট, এন্ট্রি অ্যান্ড এক্সিট, ইট ইজ ওয়েস্ট বেঙ্গল বর্ডার অর নেপাল বর্ডার, বিকজ ওয়েস্টার্ন বাউন্ডারি অফ ইন্ডিয়া ইজ মোর অর লেস সিল্ড। সেখানে আর্মির অনেক বেশি ভিজেল, সেখানে কিন্তু ইনফেকশন কম। যা আছে কাশ্মীর ফ্রন্টে, সেখানে কিছু ইনফেকশন হয়,
তাও সেখানে এনকাউন্টার্স হয়। কিন্তু মোর ওপেন বর্ডার ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল বর্ডার, কারণ ওপার বাংলার ওরাও বাংলা ভাষী, দেখতে একই রকম, একই এথনিক্সটি। ওপার বাংলা এপার দেখতে একই রকম। নেপাল বর্ডারের কাছেও নর্থ ইন্ডিয়া নেপাল একই রকম দেখতে। এই দুটো বাউন্ডারি হচ্ছে মোস্ট নোটোরিয়াস। এবং আরেকটা জায়গা দেখো তুমি, এই মুহূর্তে পাঞ্জাবের ক্রাইসিস, অ্যাজ পার দ্য জাস্ট লাস্ট চিফ মিনিস্টার অফ পাঞ্জাব বলছে, এই মুহূর্তে পাঞ্জাবের ক্রাইসিস হচ্ছে এগেন ড্রাগ স্মাগলিং অ্যাক্রস দ্য বর্ডার, এবং ওখানকার যুব সমাজের মধ্যে ড্রাগের কনজামশন খুব বেড়ে গেছে, কারণ ড্রাগস ইজ এন্টারিং ফ্রম পাকিস্তান ইন্টু পাঞ্জাব, and the international conspiracy team, a terrorist team is smuggling in and poisoning the whole society, poisoning the Punjab community. There should be some vigil, some stop. আর বেঙ্গল দিয়ে তো এই যে মনে রেখো, এই যে ড্রাগস স্মাগলিং, এই যে ক্যাটেল স্মাগলিং, ইলিগাল ক্যাটেল স্মাগলিং, এই থেকে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়, এই ইনকামটাই হচ্ছে টেরোরিস্টদের গানস, ওয়েপন্স, বোম কেনার পয়সা আসে। এই জায়গাটা ভারত সরকার চুপ করে থাকতে পারে না। আর এখন পর্যন্ত বর্ডারে বিএসএফ এর যে জুরিসডিকশন আছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, কারণ বর্ডারটা ক্রস করে গেলেই স্টেটসের পুলিশের বা পলিটিক্যাল পার্টির সাপোর্টে all infiltrators are getting ration cards, Aadhaar cards, everything, and pretending to be citizens. বিএসএফ কিছু করার থাকছে না। দ্যাটস ওয়াই ভারতবর্ষের সিকিউরিটির জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বিএসএফ এর জুডিশন বাড়াতে হচ্ছে, কারণ শুধু ন্যারো জুরিসডিকশন ইন দ্য বর্ডার অনলি বিএসএফ এর পক্ষে এই কাজ করা সম্ভব নয়। কারণ যে একটু 1-2 কিলোমিটার ক্রস করে গেলেই, যে মুহূর্তে স্টেটসের মধ্যে ঢুকে গেল, স্টেটসের জুরিসডিকশন যেখানে, যে স্টেট লোকাল পলিটিক্যাল পার্টি, পঞ্চায়েত, পুলিশ, পঞ্চায়েত পলিটিক্যাল পার্টি is giving protection to them, giving ration cards, Aadhaar cards, everything, because these infiltrators ওরা হবে ওই পার্টি, লোকাল রুলিং পার্টির সাপোর্টার, ভোট ব্যাংক পলিটিক্স চলছে। অ্যান্ড ভারতবর্ষের সিকিউরিটি ইজ বিং থ্রেটেন্ড, অ্যান্ড ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান নট রিমেন ব্লাইন্ড। অ্যান্ড এক সময় ভারতবর্ষ, আজ থেকে হাজার বছর আগে, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছে, থাকতে দিয়েছে, কেউ থেকেছে বা চলে গেছে। আজকের এই ভারত পৃথিবীর প্রেক্ষাপটে, এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি সো র্যাম্পেন্ট, যেখানে দেখা যাচ্ছে যে রিফিউজির ফর্মে ইনফিল্ট্রেশন করে আবার যে দেশের মধ্যে তারা রিফিউজি হচ্ছে সেখানে তারা স্ট্যাব করছে। এটা আমরা দেখছি, আমরা পাঞ্জাব, যেটা দেখছি আমরা দেখেছি ভারতবর্ষে, দেখছি আমরা ফ্রান্সে, ইংল্যান্ডে, ভারতবর্ষে এই জিনিস চলছে। সুতরাং এ ন্যাশনাল গভর্নমেন্ট হ্যাজ গট ইস ডিউটি, সে ডিউটি পালন করেছে। আরেকটা জিনিস, এই যে রোহিঙ্গাদের আমরা পশ্চিমে সেটেল করিয়েছি, এই রোহিঙ্গারা কারা? এই রোহিঙ্গারা হচ্ছে যে বার্মার যে পাটটা আরাকান অঞ্চল, যেটা আমাদের হিলিজ থেকে জাস্ট পূর্ব দিকে, মনে রাখবেন এই সাউথ এশিয়ার এই জোনেই ইসলাম প্রথম প্রবেশ করেছিল। এই রোহিঙ্গারা মনে রাখবেন চিরকাল ছিল মুসলিম লীগের সাপোর্টার। ওরা পাকিস্তানের জন্য হিন্দু খুন করেছে, বুদ্ধিস্ট খুন করেছে। ওরা পরবর্তীকালে যখন 71-এর সময় ওরা পাক আর্মির সঙ্গে যুক্ত হয়ে, রাজাকারদের সঙ্গে যুক্ত হয়ে ওরা বাঙালি খুন করেছে। সেই রাজাকারদের আমরা এখন পশ্চিম বাংলায় সেটেল করাচ্ছি, এবং কংগ্রেস গভর্নমেন্টের সময় জম্মু কাশ্মীর থেকে সিমলাতে রাজাকারদের, এই রোহিঙ্গাদের সেটেল করানো হয়েছে। যারা করছে, এই কংগ্রেসই করুক, টিএমসিপি করুক, অল দিস অ্যাক্টিভিটিস আর এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ ভারতবর্ষ। রোহিঙ্গাস ক্যানট বি ট্রাস্টেড। তাদের হিস্ট্রি, তাদের সেঞ্চুরিজের হিস্ট্রি ইজ দিস। আমি আর কিছু বলবো না।
আমি দেখছি তোমাদের প্রশ্ন আছে আচ্ছা, পিএ শর্মা স্পিকার তার দিকে কাগজ থ্রো করেছিল, এই তো বাবা অভিষেক মনে আছে তোমার, থ্যাংক ইউ শুভেন্দু মন্ডল ধানের ওয়াচিং ভিডিও, শুভেন্দু অভিষেক নেশারু সব পাঞ্জাবি একদম লাস্ট সিএম সিএম ভয় পেয়ে গেছে, এত ড্রাগস ঢুকছে পাঞ্জাবে, প্লাস খালিস্তানি মুভমেন্ট আপরাইজিং হচ্ছে। ক্লিয়ার স্যার, কঙ্কনা ক্লিয়ার, আশাউদ্দিন ওয়াসিস একদম, আশাউদ্দিন একদম, ও একটা রাজাকার, ও একটা রাজাকার, রাজাকার ফ্যামিলি ওটা। আর কি প্রশ্ন আছে দেখছি, থামো দেখি তোমাদের কি প্রশ্ন আছে দেখি, প্রশ্নগুলো কি করে পাবো আমি, থামো। আশাউদ্দিন ওয়াসিস একদম রাজাকার বাহিনী। আর তোমাদের প্রশ্নগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন, দেখছি তোমার কোথায় প্রশ্নগুলো আছে দেখছি, ও এইখানে দেখি, ও এই তো এখানে পাচ্ছি, দেখি এখানে দেখি, ও আমি দেখছি এখানে তোমাদের ডেস্কটপে এসেছি দেখছি, পিএ শর্মা স্পিকার, হ্যাঁ অভিষেক, সুমিত, হ্যাঁ শুভ সন্ধ্যা, নেশারু পাঞ্জাব, পাঞ্জাবে এখন একদম বাচ্চাদের মধ্যে প্রচন্ড ড্রাগ অ্যাডিকশন ঢুকে গেছে, ড্রাগস ঢুকছে বর্ডার দিকে, স্টেট পুলিশ ইজ ফেলিং টু প্রিভেন্ট দ্যাট, সেন্ট্রাল শুড হ্যাভ এ রোল টু প্লে। আশাউদ্দিন ওয়াসিস স্যার আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন কি, সুমিত, আচ্ছা ঠিক আছে আমি আজকে দিচ্ছি। আচ্ছা আর কি তোমাদের প্রশ্ন দেখি, প্রশ্ন কমেন্টস দেখি, কমেন্টসগুলো তোমরা কি করে রেখেছো দেখি, ও সবগুলো আসছে না কেন, এই তো বামপন্থী বাম লুম্পেন, বাট দেখো এই যে আজকে যে মাকুরা চিৎকার করছে আজকে টিএমসি কি করে চিৎকার, টিএমসি ডিমান্ড করেছিল বর্ডার শুড বি প্রোটেক্টেড টু প্রোটেক্ট ইনফিল্ট্রেশন, টিএমসি চিৎকার, এই তখন তো টিএমসি তখন মমতা ব্যানার্জি কংগ্রেসের এমপি, আর আজকে সিপিএম বা মাকুরা কি করে কেন্দ্রীয় অ্যাকশনের বিরুদ্ধে কথা বলছে, তার তো স্বীকৃতি যে এত মিলিয়ন ইনফিল্ট্রেশন হয়েছে। সাংমা, হ্যাঁ তখন স্পিকার ছিল, ক্যালকাটা কিলিং একদম রেকর্ড, ইতিহাসের রেকর্ড, 46-এ উর্দুভাষী পুলিশদের উর্দুভাষী পুলিশ এবং উর্দুভাষী গুন্ডাদের ইউজ করা হয়েছিল, উর্দুভাষী আগে থেকে আনা হয়েছিল, এনে হাওড়া এবং পোর্ট এরিয়াতে বিভিন্ন শেল্টারে শয়ে উর্দুভাষী খুনিদের রাখা হয়েছিল, অ্যান্ড দ্যাট দে স্টার্টেড দ্য কিলিং, কারণ রাইটার্সরা জানতো যে বাংলাভাষী মুসলিমকে দিয়ে প্রথমে বাংলাভাষী হিন্দুদের খুন করানো যাবে না, একবার রাইট শুরু হয়ে গেলে এবার তো চেন রিয়াকশনে চলবে। হ্যাঁ আজকে ভূমধ্যসাগরে যে রিফিউজি ক্রাইসিস, ভাই যারা চলে যাচ্ছে টু এন্টার ইনটু ওয়েস্ট ইউরোপ বা মেক্সিকো বর্ডারে, এই যে ইন ল্যাক্স, ভাই ওখানে তো বিজেপি নেই, ওখানে তো আরএসএস নেই, ওখানে তো সবই তো সিপিএম প্রবলেম, সবই তো মুসলিম কান্ট্রি, যদি মুসলিমসরা এত পিস লাভিং হয়, এত পিস লাভিং, where is the peace? Oh, Abhishek, why you are mentioning the scoundrel's name? দীনদয়াল উপাধ্যায়ের দেহ মিলেছিল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ইয়েস আমি তো মেনশন করেছি। অভিষেক শুভরাত্রি, আমি শেষ করি।
হয়ে গেল না, আর বেশিক্ষণ তোমাদের বকবক করবো না। আমার ইচ্ছে আছে একদিন বসবো তোমাদেরকে, আমি একদিন রোমারোলা অ্যান্ড সুভাষচন্দ্র, আর একদিন বলবো সুভাষচন্দ্র আর রবীন্দ্রনাথের একটা পর্যায় বলবো, পার্টিকুলারলি আমি একটা পর্যায় যেটা খুব বেশি ডিসকাসড হয় না, সেই জায়গাটা একদিন বলবো। শুভরাত্রি। আর আমি চেয়েছিলাম যে আমি আজকে রোমারোলা সুভাষচন্দ্র বলবো, তোমাদের কাছ থেকে বক্তব্য এলো না আজকে ওই রিসেন্ট ইভেন্টসের উপরে। ন্যাচারালি তোমাদের অ্যাসেম্বলিতে আজকে রেজলিউশন পাস হয়েছে এগেনস্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকশন ইন এক্সটেন্ডিং দ্য জুরিসডিকশন অফ দ্য বিএসএফ, এটা নিয়ে একটু বলার দরকার ছিল। আর ন্যাচারালি আজকে 17th নভেম্বর পাঞ্জাব কেশরী লাজপত রায়ের মৃত্যু দিবস, এ নিয়ে একটু বলার দরকার ছিল। মনে রাখবেন ভারতবর্ষে ব্রিটিশ যুগে 3টে ফোর্স কাজ করেছে ইন জেনারেল। আমি একদম এটা সহজ করে দিই, আমরা তো সায়েন্সের লোক, আমরা এটা কতগুলো বেসিক কতগুলো ফর্মুলাতে আমরা আনি বিভিন্ন এক্সপেরিমেন্টের পরে। 3টে ফোর্স কাজ করছে। একটা হচ্ছে একদম ব্রিটিশ ফোর্স ডাইরেক্টলি, একটা ব্রিটিশ অ্যালাইড ফোর্স, প্রো ব্রিটিশ ফোর্স, যারা ওই দেশপ্রেমিকের মুখোশ পড়েছে। আরেকটা ফোর্স হচ্ছে একদম অ্যান্টি ব্রিটিশ ফোর্স, যারা জাতীয়তাবাদী ফোর্স। এই ব্রিটিশ চলে গেছে, এখন ব্রিটিশ বা এনিমি অফ দ্য কান্ট্রি দূর থেকে অ্যাকশন, তাদের অর্গেন্স হচ্ছে এই ওই যে সিকুমাকুকং সিকুলার, এরা ওই দেশপ্রেমিকের সেকুলারিজম, দেশপ্রেম, এই সমস্ত স্লোগান, সেকুলারিজম, এই মুখোশটা পড়ে এরা একদম। আর জাতীয়তাবাদী ফোর্স, এই যে মূল দুটো ফোর্স। জাতীয়তা ফোর্স চাইছে ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে সম্মান দিয়ে ভারতবর্ষ ওই ব্রিটিশ তৈরি করে যায় বা নেহেরু তৈরি করেছে। ভারতবর্ষ জন্মেছে বহু লক্ষ বছর, তার সভ্যতা বহু পুরনো, বেদিক যুগ, তারপর মহাভারতের রামায়ণের যুগ, মহাভারতের যুগ, তারপরে আস্তে আস্তে যে যুগটা এলো সনাতন ভারতবর্ষের যুগ, যেটাকে ওয়েস্ট ইউরোপ, যেটা ওয়েস্ট এশিয়া, যেটাকে সেন্ট্রাল এশিয়া বলে হিন্দুস্তান, যেটাকে ইউরোপের লোক বলে ইন্ডিয়া। এখন হিন্দু শব্দটা তো ওরাই পপুলার করেছে, এই শব্দ দিয়ে গোটা পৃথিবীর কাছে আমাদের ভারতবর্ষের পরিচিত। ইট ইস নট ইজি টু বিলিভ দ্যাট নেম। সনাতন ধর্ম আমাদের বেদিক যুগ, সনাতন ধর্মের যুগ, মহাভারতের যুগ, রামায়ণের যুগ, মহাভারতের যুগ, এই যুগটা হচ্ছে হিন্দু যুগ, সনাতন ধর্মের যুগ। এটা আমাদের কোর আইডেন্টিটি, এটা কোর আইডেন্টিটি। এভরি কান্ট্রি হ্যাজ গট ইটস কোর আইডেন্টিটিস, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ গট ইটস কোর আইডেন্টিটিস। আমার কোর আইডেন্টিটি কি? আমার কোর আইডেন্টিটি 1 নম্বর হচ্ছে আমি বিজ্ঞানের ছাত্র। সেকেন্ড কোর আইডেন্টিটি কি? আমি সার্জন। থার্ড আইডেন্টিটি কি? আমি ন্যাশনালিস্ট। এইটা হলো কোর আইডেন্টিটি। আর সব আজকে কোথাও মাস্টারি করলাম, কি কোথায় মাটি কাটতে গেলাম, কোথায় কার সঙ্গে কি কথা বললাম, এগুলো সব পেরিফেরাল আইডেন্টিটি। কিন্তু এই কোর আইডেন্টিটি, আমার যদি কোর আইডেন্টিটি চলে যায়, আই এম লস্ট। ভারতবর্ষের একটা কোর আইডেন্টিটি আছে, রাশিয়ার একটা কোর আইডেন্টিটি আছে, তার কোর রিলিজন হচ্ছে তার 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 অর্থোডক্স খ্রিশ্চানিটি। ওরা খ্রিশ্চানিটি বলে না, বলে অর্থোডক্স। অর্থোডক্স প্রত্যেকের একটা কোর আইডেন্টিটি আছে। চায়নার একটা আছে, মূলত যাই বলুক না কেন, আজ কমিউনিস্ট চলুক, কনফিউশনিজম একটা কোর আইডেন্টিটি। আমেরিকার হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম, হোয়াইট প্রোটেস্ট্যান্টস, কোর আইডেন্টিটি, হোয়াইট ক্রিশ্চিয়ান প্রোটেস্ট্যান্ট। ইংল্যান্ডের থাকে এক একটা সত্তার একটা কোর আইডেন্টিটি থাকবে। এই আইডেন্টিটি চলে গেলে তার অস্তিত্ব শেষ হবে। শুভরাত্রি।